তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জনশক্তি ও বিনিয়োগে নজর সরকারের। রোহিঙ্গা প্রত্যাবাসনে ও আলোচনার সম্ভাবনা। ডাকসু নির্বাচন সামনে রেখে ইশতেহার তৈরিতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো। সার্বিক উন্নয়নের অঙ্গীকার। ডাকসুর ভোট নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। আবাসন সংকট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পূর্ব থেকে, তো এই বিষয়টা যদি একটা সমাধান করা যায়। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এটা ভাবা উচিত, তা এই সংগঠনগুলোকে অস্থায়ীভাবে কোনো রুম বরাদ্দ দেওয়া হোক। রাজধানীর জলাবদ্ধতা নিরসন নিয়ে মাস্টার প্ল্যানের বাস্তবায়ন পরিকল্পনার কথা বলেই দায় সারছে সিটি কর্পোরেশন। পাথর লুটেরাদের দৌরাত্মে মরুভূমিতে পরিণত সিলেটের সাদা পাথর। প্রভাবশালী হওয়ায় ধরা ছোঁয়ার বাইরে জড়িতরা হুমকিতে পর্যটন। এবং গাজায় তাঁবুতে হামলা চালিয়ে আল জাজিরার 5 সাংবাদিককে হত্যা। দায় স্বীকার ইসরায়েলি বাহিনীর, জাতিসংঘের নিন্দা। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশটিতে সর্বোচ্চ জনশক্তি রপ্তানি করাই সফরের মূল দৃষ্টি। পাশাপাশি আলোচনা হবে বিনিয়োগ ও হালাল অর্থনীতি নিয়ে। সফরে দ্বিপক্ষীয় বৈঠক হবে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। রোববার সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নজরদারিতে রাখছে সরকার। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। প্রবাসী বাংলাদেশিদের এক নির্ভরযোগ্য ঠিকানা মালয়েশিয়া। শুধু বৈধভাবেই বাংলাদেশের প্রায় 9 লাখ কর্মী কর্মরত আছেন দেশটিতে। বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাও অভূতপূর্ব। এবার সেই সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগ ও প্রধান উপদেষ্টার দপ্তর। এতে জানানো হয়, 3 দিনের এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ দেশটির উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। মত বিনিময় করবেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবেন। উক্ত প্রতিনিধি দলে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষজ্ঞদের দেশের দূত এবং উচ্চতর সরকারি কর্মকর্তাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। সাথে আপনার বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যারও সাথে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও হালাল অর্থনীতি নিয়ে আলোচনা হবে দুদেশের মধ্যে। এছাড়া গভীর সমুদ্রে মৎস্য আহরণে বিনিয়োগ করতে মালয়েশিয়াকে আহ্বান জানাবে বাংলাদেশ। হচ্ছে যে আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ সি ফিশিংয়ে তারা যাতে ইনভেস্ট করে, যাতে কোনো জয়েন্ট ভেঞ্চার এক্সপ্লোরেশন করা যায় কিনা। আপনারা জানেন আমাদের যে ফিশিংটা হয় এটা জাস্ট আমাদের যে সমুদ্র যে আছে তার সমুদ্রের 40-50 কিলোমিটারের মধ্যেই আমরা ইলিশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ করি। ডিপ সি ফিশিংটা আমাদের তেমন একটা হয়ই না, অথচ আমাদের যে পুরো সমুদ্র টেরিটরি এটা প্রায় 2,10,000 স্কয়ার কিলোমিটার। সংবাদ সম্মেলনে প্রসঙ্গক্রমে উঠে আসে কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়ের বিষয়টি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিদেশে আওয়ামী লীগ কি করছে তা নজরদারিতে রয়েছে সরকারের। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। প্রেস সচিব জানান, মালয়েশিয়া সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এ সফরের মূল দৃষ্টি থাকবে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানির দিকে। ইম্পর্টেন্ট ইস্যু থাকবে এই আলোচনায়। বেলায়েত হোসাইন, এখন ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে চাংখারপুলে শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জন বরখাস্ত পুলিশের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ হবে আজ।
বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল 1A সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সকালে এই মামলায় গ্রেপ্তার কনস্টেবল সুজন সহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ৮ আসামির মধ্যে শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম গ্রেপ্তার আছেন। আর পলাতক আছেন ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। শেখ হাসিনার মামলার পর জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এই মামলা দিয়ে। এই মামলার বিষয়ে আরো সবশেষ জানতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন মশিউর অনিক। সূচনা বক্তব্য কখন শুরু হবে আর আজ কয়জন সাক্ষ্য দেবেন? গালিব, সূচনা বক্তব্য শুরু হচ্ছে আজকে থেকে এবং যে তথ্যটি নিশ্চিত করা গেছে যে আজকেই কিন্তু সাক্ষ্য গ্রহণের প্রথম দিন এবং কয়জন সাক্ষ্য দেবেন তার থেকে বড় বিষয় হচ্ছে আজকে শহীদ পরিবারের সদস্যরা আছেন যারা তাদের আসলে সাক্ষীতে অংশগ্রহণ করবেন, তারাই প্রথম সাক্ষ্য দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবার একটু আসলে এই যে মামলার আজকে একটা ঐতিহাসিক দিনও বলা চলে, কারণ হচ্ছে জুলাই আগস্টের সময় 5ই আগস্ট যে সময় দ্বিতীয় স্বাধীনতায় সবাই বিভোর ছিল, সেই দিনটিতে শহীদ আনাস সহ যে 6 জনকে, জুনায়েদ ছিল, শহীদ আনাস ছিল এবং ফায়েজ ছিল, যেই 6 জনকে গুলি করে হত্যাকাণ্ডের শিকার করা হয়, তাদের যে মামলা, সেই মামলারই কিন্তু আজকে প্রথমবারের মতো বলা যায় যে শহীদ পরিবারের সাক্ষ্য দিয়ে এই মামলাতে আদালত একেবারে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মামলার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, যেখানে প্রথমেই আসলে দেখা গেছে শুনানিতে একেবারে প্রাথমিক যে বক্তব্য এবং প্রারম্ভিক যে বক্তব্য সেটা দিয়ে শুরু করবেন এবং এর পরবর্তীতে এক এক করে সাক্ষ্যদেরকে ডাকা হবে, যেখানে আসলে আসামি হিসেবে যাদেরকে নাম বলা হচ্ছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যারা এডিশনাল ডিএমপি কমিশনার ছিলেন, এছাড়াও কনস্টেবল সুজন, এই 8 জন আসামি আসলে এই মামলাতে অন্তর্ভুক্ত আছেন, যাদের মধ্যে 4 জন রয়েছেন গ্রেফতার, আর 4 জন এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি, তারা এখন পর্যন্ত পলাতক বা ফেরারি রয়েছেন। যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে আসলে আদালত প্রাঙ্গণে আজকে যে বিচারের প্রথম সাক্ষ্য দিনের যে দিন ধার্য করা, সেই দিনের কিন্তু নির্ধারিত যে কার্যক্রম সেগুলো কিন্তু চালিত করা হবে। একটু জানিয়ে রাখতে চাই, যেখানে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছে, অর্থাৎ যেটাকে বলি হচ্ছে আমরা স্টেট ডিফেন্স, তারাও কিন্তু আজকে উপস্থিত আছেন এবং তাদের পক্ষ থেকেও নিশ্চয়ই তাদের যে সমস্ত মন্তব্য সেগুলো আমরা আদালতের মাধ্যমে শুনতে পারবো। তো গালিব, এই ছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষটা জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনিক। ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা, রেহেনা সহ 23 জনের বিরুদ্ধে করা 3টি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, এই মামলায় এখন পর্যন্ত কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে আর সাক্ষ্য গ্রহণ কখন শুরু হচ্ছে? গালিব, ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অন্য সদস্যদের নামে দুদক যে 6টি মামলা করেছে, মূলত আজকে সেই 6টি মামলার 3টি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং আপনি প্রথমে যেটা জানতে চেয়েছেন যে কেউ গ্রেপ্তার আছে কিনা, এই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই এবং সবাই পলাতক রয়েছেন, যার কারণে তাদের পক্ষেরও কোনো আইনজীবী অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের পক্ষে এর আগের যে শুনানিগুলো হয়েছে, চার্জশিট আমলে নেওয়া, চার্জশিট আমলে নিয়ে বিচার শুরুর যে গ্রেপ্তারি পরোয়ানা, সেখানেও তাদের পক্ষে কোনো আইনজীবীকে দেখা যায়নি। এবং আজকে মূলত এই 3টি মামলা, এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ এখানে আমরা দেখেছি যে 3টি মামলায় আজকে তাদের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। মূলত আজকে এই 3টি মামলায় 3 জন সাক্ষ্য দিবেন। এই 3টি মামলায় যারা বাদী, দুদকের সহকারী পরিচালক যিনি রয়েছেন সালাউদ্দিন, তিনি সাক্ষ্য দিবেন। এছাড়া আফনান জান্নাত কেয়া, তিনি আরেকটি মামলার বাদী, দুদকের তিনি এখানে কর্মকর্তা, তিনিও আজকে সাক্ষ্য দিবেন। পাশাপাশি রাশেদুল হাসান নামে আরেকজন
দুদকের কর্মকর্তা যিনি আরেকটি মামলার বাদী, তিনি আজকে মূলত সাক্ষ্য দেবেন এবং সাক্ষ্য গ্রহণে এখানে 11টার পরপর এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সেখানে মূলত যেই কথাগুলো উঠে আসবে সেটি আমাদেরকে এর আগেও যারা দুদকের আইনজীবী বলেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ক্ষমতার অপব্যবহার করে একজন সাবেক প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে তার পরিবারের 7 সদস্য এই যে রাজুকের যে অর্থাৎ পূর্বাচলের যে নতুন শহর প্রকল্প সেখানে তারা প্লট বরাদ্দ নিয়েছেন। ধানমন্ডিতে তাদের নামে একটি রাজুকের বরাদ্দকৃত প্লট রয়েছে, যার কারণে অতিরিক্ত আরেকটি প্লট তারা নিতে পারবেন না, সেটি আইনেও নেই। এই আইনকে তারা মানেননি, আইন না মেনে ক্ষমতার অপব্যবহার করে তারা মূলত এই প্লটগুলো নিয়েছিলেন এবং সেখানে তাদের পরিবারের সদস্য ছাড়াও আমরা দেখেছি যে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ এই রাজুকের কর্মকর্তা, গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নামেও মামলা করা হয়েছে। এই মামলায় সেখানে 16 জন আসামি রয়েছে, অর্থাৎ এর আগে 31 জুলাই শেখ হাসিনা সহ তার পরিবারের 7 সদস্য সহ মোট 23 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়েছে। আজকে মূলত প্রথম দিনের সাক্ষ্য অনুষ্ঠিত হবে, সেখানে 3 জন সাক্ষ্য দিবেন। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শুরু হলে আমরা আরও বিস্তারিত বলতে পারবো যে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয় দুদকের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। গালিব, প্লট জালিয়াতির 3 মামলায় আজ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। ডাকসু নির্বাচনের আমেজ এখন ক্যাম্পাস জুড়ে। কারা প্রার্থী, কে এগিয়ে, কতগুলো প্যানেল, চায়ের আড্ডা থেকে গ্রুপ স্টাডিজ, সর্বত্র এখন এসব আলাপন। বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ইতিমধ্যে ইশতেহার তৈরির কাজ করছে। তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে যারা আস্থা অর্জন করতে সক্ষম হবে নির্বাচনে তাদেরকেই প্রতিনিধি হিসেবে বেছে নিতে মুখিয়ে আছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। টিএসসি হাকিম চত্বর, শ্যাডোই কিংবা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চায়ের আড্ডা আছে আগের মতোই চাওয়ালার কাপে ধোয়া ওঠে। তবে সেই কাপ, সেই চায়ে যুক্ত হয়েছে নতুন ঘ্রাণ, যেখানে চুমুকের সাথে নির্বাচনী আলাপে যোগ হয়েছে নতুন প্রাণ। কারণ এটি শিক্ষার্থীদের নিজের নির্বাচন। 6 বছর পর এমন এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হতে চলেছে, যার 1 বছর আগেই ঘটে গেছে গণ অভ্যুত্থান। বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাতে আছে বড় সংকট। 18টি আবাসিক হলে মোট শিক্ষার্থীর 60 থেকে 70% অবস্থান করলেও সক্ষমতা আরও কম। বড় একটা সংখ্যক শিক্ষার্থীকে থাকতে হয় বাইরেই। এমন জরাজীর্ণ অবস্থা অনেক হলেরই, কোথাও আবার অস্বাস্থ্যকর পরিবেশ। এছাড়া হল এবং হলের বাইরের ক্যান্টিন, ক্যাফেটেরিয়া সহ ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবারের দোকানের মান ও দাম নিয়েও প্রশ্ন আছে। পড়াশোনা গবেষণায় নেই কাঙ্ক্ষিত অর্জনও। সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা না জানা আসলে বিপির জন্য দাঁড়াচ্ছে কি, প্রার্থী কারা, তাদের পাবলিসিটি কারা করতেছে। এমন পরিস্থিতিতে যখন ডাকসু নির্বাচন হতে চলেছে, তখন পড়াশোনার আড্ডার ফাঁকেও চলে নির্বাচনের গল্প। কারা প্রার্থী, কে এগিয়ে, কত প্যানেল। সামনে আপনাদের ডাকসু, কেমন ডাকসু চান? শিক্ষার্থী বান্ধব প্রতিনিধি হিসেবে যারাই আসুক না কেন, সায়েন্স ফ্যাকাল্টি যারা স্টুডেন্ট আছি আমাদের যেন গবেষণার ক্ষেত্রে আরও বেশি ফ্যাসিলিটিস বাড়ে, গবেষণার ধরেন আরও কনফারেন্স যেগুলো আছে সেগুলো যাতে আরও বাড়ে। আবাসন সংকট তো ঢাকা বিশ্ববিদ্যালয় সেই পূর্ব থেকেই, তো এই বিষয়টা যদি একটা সমাধান করা যায়। ক্যাম্পাসের মধ্যেই যে আনহাইজেনিক যে পরিবেশগুলো, যে খাবার দাবার তৈরি করা হচ্ছে, আর এটা কিন্তু প্রায় শিক্ষার্থীরাও গ্রহণ করছে, বিভিন্ন বাইরে থেকে মানুষ এসেও তারাও গ্রহণ করছে, সেগুলোর দিকে আমার মনে হয় একটু নজর দেওয়া উচিত। ঢাকা ইউনিভার্সিটিতে কখনো শিক্ষক নিয়োগ হয় না, মূলত নিয়োগ হয় ভোটার। তারা চিন্তা করে যে আমার পক্ষে ভোটটা আসবে কিনা শিক্ষক রাজনীতির ক্ষেত্রে। প্রথম দিকে ছিল মেধা তালিকায়, তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ না দিয়ে তারা তাদের মতো করে 25তম 30তম যে ছেলেটা বা মেয়েটা ছিল তাকে বিভিন্ন কারণে সুপারিশের মাধ্যমে নিয়োগ দিয়েছে। ডাকসুর কাছে আমার সম্মিলিত প্রত্যাশা থাকবে যে শিক্ষক নিয়োগের এটা যেন যুগোপযোগী করতে বাধ্য হয় সিনেট ভবনের মাধ্যমে। হলের ভিতরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা রাজনৈতিক কোনো কার্যক্রম চায় না অনেকেই। কারণ এর দ্বারা তৈরি হওয়া বিগত সরকারের সময় গেস্ট রুম, গণরুমের ভয়াবহতা দেখেছে শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন ঘিরে ইতোমধ্যে অনেক ছাত্র সংগঠনই তাদের ইশতেহার তৈরির কাজ করছে, কিন্তু ইশতেহারে কে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে? ইশতেহার তৈরি হচ্ছে সামগ্রিক ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এবং প্রত্যেককে তার কাঙ্ক্ষিত জায়গায় ভালো ব্যক্তি হয়ে, ভালো মানুষ হয়ে গড়ে উঠবার জন্য যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সামগ্রিকভাবে, সেই সামগ্রিক প্রজেক্টটা পরিচালনা করার আমাদের স্বপ্ন আছে। জরিপের ভিত্তিতে আমরা ইশতেহার তৈরি করব। আমরা তাদের থেকে জানতে চাইব যে বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাগুলো কী এবং সেই সমস্যাগুলো সংকট ছাত্ররা কোন উপায়ে চান,
কী উপায় চান সেটি আমরা জানতে চাইব এবং একই সঙ্গে আমাদের দীর্ঘদিনের বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া আছে, এই দুটি সংমিশ্রণে আমরা একটি ইশতেহার তৈরি করবার কাজের মধ্যে আছি। জাতীয়তাবাদী ছাত্রদল বলছে নির্বাচনে অংশ নিলে ইশতেহার দেবে তারাও, আর নির্বাচিত হলে সবার আগে মৌলিক সমস্যাগুলো নিয়ে করবে কাজ। কেউ যেন এই আবাসন সংকটের সুযোগ নিয়ে অতীতের মতো গেস্টরুম, গণরুমের চর্চা না করতে পারে। একই সাথে কোনো শিক্ষার্থী যাতে তার এই শিক্ষা জীবন শেষ করে বেকারত্বের অভিশাপ নিয়ে আত্মহত্যা না করতে হয়। পুষ্টিকর অপুষ্টিকর খাবারের কারণে তাকে যেন শারীরিক বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে না হয়। আবার যারা দারিদ্র শিক্ষার্থী তাদের জন্য হীনমন্যতা বা আর্থিক সংকটের কারণে তার শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। ক্যাম্পাসের আবাসন কিংবা পরিবহন ব্যবস্থা, পুষ্টিকর খাবার, শিক্ষা ও গবেষণা সহ সব ক্ষেত্রেই মানোন্নয়ন চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা এসব আকাঙ্ক্ষা পূরণে আস্থা অর্জন করতে সক্ষম হবে তাদেরকেই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা প্রতিনিধি হিসেবে বেছে নিতে মুখিয়ে আছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। প্রায় ৩৫ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেমন উচ্ছ্বাস ও প্রত্যাশা, অন্যদিকে রয়েছে উদ্বেগ আর শঙ্কা। দীর্ঘদিন ধরে রাকসু ভবনে অস্থায়ীভাবে কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তবে 15ই সেপ্টেম্বর রাকসু নির্বাচনের পর ছাড়তে হবে জায়গা, ফলে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। নির্বাচনের আগেই প্রশাসন বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে বলে দাবি করছেন শিক্ষার্থীরা। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মারুফ হাসান। দীর্ঘদিন ধরে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর কার্যক্রম। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে রাকসু ভবনে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করছে 15টি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। তবে রাকসু চালু হলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ভবনটি ব্যবহার করা হবে, ফলে শঙ্কায় আছেন এসব সংগঠনের কর্মীরা। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এত পুরনো একটা বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও একটা পূর্ণাঙ্গ টিএসসিসি আমাদের নাই। তো আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি, বিগত 1 বছর সময়েও আমরা প্রশাসনের কাছেও দাবি জানিয়ে আসছি এবং প্রশাসন এর পক্ষ থেকে আমরা উল্লেখযোগ্য এমন কোনো অগ্রগতি দেখতে পাই না। এই রাকসু নির্বাচন হওয়ার পরে আমরা যে রুমগুলোতে আমরা অবস্থান করছি, এই রুমগুলো আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের প্রশাসন থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি যে আমাদের আসলে স্থায়ীভাবে কোথায় পুনর্বাসন করা হবে। আগামী 15 সেপ্টেম্বর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এরই মধ্যে আনুষঙ্গিক প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় রাকসু ভবনে থাকা সংগঠনগুলোকে কক্ষ বরাদ্দ দেওয়ার আহ্বান শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণের দাবিতে একমত ছাত্র সংগঠনগুলোও। অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে যারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে গাছতলায় বৈশা, মাঠে বৈশা। এভাবে তো কোনো সংগঠন চলতে পারে না। রাকসু ভবনকে টিকিয়ে রেখেছিল হচ্ছে আমাদের সাংস্কৃতিক সংগঠন, যারা শুধু রাকসু ভবন নয়, তারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়কে সজীব করে রেখেছিল এতদিন। রাকসু হওয়ার পরপরই যদি এনাদের ব্যবস্থা না করে যদি রাকসু ভবন ফাঁকা করে দেওয়া হয়, তাহলে এটা এমন একটা বিষয় হবে যে সাংস্কৃতিক কেন্দ্র বানানোর জন্য আগে সাংস্কৃতিক যারা ছিল, যারা মানে এই জায়গাগুলোতে ছিল, তাদেরকে আগে বাস্তবায়ন করে দেওয়া হচ্ছে। সামাজিক যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, রাকসু ভবন পূর্ণ সংস্কার না করে, তাদের একটি পূর্ণ সংস্কার না করে টিএসসিকে একটি কবরস্থানের মতো একটা মৃত্যুপুরী একটা জায়গাতে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী প্ল্যাটফর্মে ছাত্রদের যে অংশগ্রহণ এবং এর ফলেই কিন্তু ছাত্রদের অধিকার, দাবি দেওয়া, সার্বিক বিষয়গুলো কিন্তু ছাত্র প্রতিনিধিরা সেখানে উপস্থাপন করার সুযোগ পায়। মোটা দাগে আমরা যদি বলতে চাই, তাহলে ছাত্র এবং প্রশাসনের সঙ্গে সেতুবন্ধন হিসাবে কাজ করে রাকসু। তবে রাকসু ভবনে থাকা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংকট সমাধানে ও পূর্ণাঙ্গ টিএসসিসির বাস্তবায়নের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপাতত সবাইকে কোথায় কিভাবে প্রতিস্থাপিত করা যাবে সেটা নিয়ে পরিকল্পনা চলছে এবং প্রশাসন খুবই এটার ব্যাপারে খুবই কি বলবো, আমাদের সংগঠন কালচারাল বা সংস্কৃতি বান্ধব এবং তারা চেষ্টা করছেন তাদের কোনো জায়গা খুঁজে বের করতে পারেন কিনা।
আর কিছুদিন পরেই শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন। কিন্তু এই ভবনে যেসব সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন আছে সেগুলোর জন্য এখনও ব্যবস্থা করা হয়নি বিকল্প কোনো স্থান। দ্রুত সময়ের মধ্যে যাতে পূর্ণাঙ্গ টিএসসিসি এবং এই সংগঠনগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। মারুফ হাসান, এখন, রাজশাহী। একটু বৃষ্টিতেই ডুবে যায় রাজধানী, জলবদ্ধতা সৃষ্টি হয় নগরীর বিভিন্ন সড়কে। নগরপিতা থেকে প্রশাসক সব আমলেই আছে জলাবদ্ধতা নিয়ে নগরবাসীর ভোগান্তি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৮০-র দশকের পর থেকে এ পর্যন্ত প্রায় ৬টি মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, কিন্তু এর কোনোটি এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি ঢাকার ২ সিটি কর্পোরেশন। ফলে জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে। আরও জানাচ্ছেন শম্পা বিশ্বাস। মাত্র ঘন্টা ২-৩-এর মাঝারি বৃষ্টি, যাকে আর যাই হোক কোনো অস্বাভাবিক বৃষ্টি অন্তত বলা যায় না। আর এইটুকু বৃষ্টিতেই ডুবে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা নিউ মার্কেট এলাকা। ১৯৮৮ সালের এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগরীর বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসাকে দেয়া হয়। তখন থেকে জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে ঢাকা ওয়াসা ২৬টি খাল এবং ৩৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের বড় আকারের নালা দেখভাল করত। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওয়াসার অধীনে থাকা সব নালা এবং খাল ঢাকার ২ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে সংস্থাটি। কিন্তু বারবার অভিভাবক পরিবর্তন হলেও রাজধানীর জলাবদ্ধতার চিত্রের কোনো পরিবর্তন হয়নি। চলতি বছর যতবার বৃষ্টি হয়েছে তাতে দক্ষিণ সিটির যে এলাকাগুলোতে সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তার মধ্যে নিউ মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট এবং পুরান ঢাকার আগা সাদেক সড়ক অন্যতম। অল্প বৃষ্টি হলে রাজধানীর যেসব জায়গায় পানি জমে তার মধ্যে অন্যতম এই নায়েম সড়ক। স্থানীয়রা জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা কলেজের পেছনের এই সড়কে ঘণ্টাখানেকের বৃষ্টিতেই পানি জমে কোমর পর্যন্ত, এবং সেই পানি নেমে যেতে সময় লাগে ১ থেকে ২ দিন পর্যন্ত। ফলে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। জলাবদ্ধতার যন্ত্রণায় অতিষ্ঠ এই এলাকার বাসিন্দারা আমাদের দেখে ছুটে এলেন তাদের সমস্যার কথা জানাতে। ১-২ ঘন্টা একটু ঘন বৃষ্টি হলেই তখন জলাবদ্ধতা শুরু হয়ে যায়। আগে যেভাবে পানি নামতো এখন সেটাও নামে না, এখন আরো অনেক কম পানি নামে, যা এটা ১২ ঘন্টা পর্যন্ত পানি থাকে এখানে। সকালে হয়তো মেয়ের পরীক্ষা আছে, মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, কিভাবে যাব, একটা আতঙ্কের মধ্যে থাকি, একটা চিন্তার মধ্যে থাকি। এখানে আমরা বহুবার চেষ্টা করেছি, সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করেছি, কিন্তু কোনোটাই সুরা হচ্ছে না এ পর্যন্ত। এত দৈন্যদশা এবং দুর্দশার মধ্যে আমরা এখানে বসবাস করতেছি। আমরা এই বর্তমান গভর্নমেন্টের কাছে এটা প্রতিকার চাই। স্থানীয়দের এই কথার সত্যতা মেলে বুধবারের ঘণ্টা ২-১ বৃষ্টির পর। ডুবে গেছে পুরো এলাকা। এমন পরিস্থিতিতে নগর পরিকল্পনাবিদরা বলছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৮০-র দশকের পর থেকে এই পর্যন্ত প্রায় ৬টি মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, কিন্তু এর কোনোটি এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি ঢাকার ২ সিটি কর্পোরেশন। ফলে জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে। এখন পানি পড়ার থেকে শুরু করে নদীতে যাওয়া পর্যন্ত এখানে কোনো একটি জায়গায়ও যদি এটা বাধাগ্রস্ত হয় তাহলে আপনার জলাবদ্ধতা তৈরি হবে। যে কাজগুলো হয় এটা সিজনাল কাজ, এই সিজনাল কাজ দিয়ে আপনি জলাবদ্ধতা দূর করতে পারবেন না। এখানে অনেক পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার, বিশেষ করে আপনার জলাবদ্ধতা নিরসনে। ড্রেনেজ মাস্টার প্ল্যানের সম্পূর্ণ বাস্তবায়ন করা প্রয়োজন, এবং বিশেষ করে যে সকল অঞ্চল নিচু এলাকা আছে, ওয়াটার রিটেইনিং এরিয়া আছে, এগুলোকে পুনরুদ্ধার করা, এবং যাতে করে পানি গিয়ে সেখানে দাঁড়াতে পারে এবং এটা পানি পরবর্তীতে বেরিয়ে যেতে পারে। তবে মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন করেও সদুত্তর মেলেনি সিটি কর্পোরেশন থেকে। নানা পরিকল্পনার কথা বলেই দায় সারল সংস্থাটি। আমাদের সমন্বিত যে প্রচেষ্টাগুলি, যে ড্রেন পরিষ্কার, খাল পরিষ্কার, এগুলি কিন্তু এখন করা হচ্ছে। সো আমরা এই যখনই হেভি বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমরা আমাদের লোকের পাশাপাশি যাদেরকে আমরা কন্ট্যাক্ট দিয়েছি তাদেরকে আমরা ওখানে নামিয়ে দিই। আমরা যতই পানি হোক, আমরা যদি পানিটা আউটলেটটা যদি না বাড়াইতে পারি তার ফ্লোটা তো বাড়বে না। সো আমরা আউটলেটগুলি বাড়ানোর পদক্ষেপ নিয়েছি, এবং ওই যে বুড়িগঙ্গার সাইডে যেখান দিয়ে পানিগুলি বের হয় সেখানে কিন্তু আমরা অলরেডি এই অচিরে আমরা আউটলেটগুলি ক্লিয়ার করার চেষ্টা করব, যেন পানির ফ্লোটা আসলেই যেন তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে।
জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে খাল, নালা এবং ড্রেন পরিষ্কারের কথা বলে, তবে সংস্থা দুটি এগুলোর সুষ্ঠু মনিটরিং করে না। তাই নগর পরিকল্পনাবিদদের পরামর্শ জলাবদ্ধতা নিরসনের সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র সিলেটের সাদা পাথর, কিন্তু পাথর লুটের কারণে গেল 2 মাসে তা পরিণত হয়েছে মরুভূমিতে। স্থানীয়দের অভিযোগ, লুটের সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পান না তারা। তাই সৌন্দর্য হারিয়ে যাওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ, হুমকিতে পর্যটন সংশ্লিষ্টদের জীবিকা। গুলজার আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন সেলিম মিয়া। দিন কিংবা রাত, প্রকাশ্যেই শত শত নৌকায় লুট হচ্ছে পাথর। প্রভাবশালী চক্রের লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদা পাথর। গেল কয়েক মাসের এই অবৈধ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত, নষ্ট হচ্ছে জলের স্বচ্ছতাও। পর্যটক ও স্থানীয়দের দাবি, ভোলাগঞ্জের মোহনীয় সৌন্দর্য আর নেই, আছে কেবল ঢলের পানি আর মরুভূমি। পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ, এভাবে চলতে থাকলে দর্শনীয় স্থানের তালিকা থেকে মুছে যাবে সিলেটের সাদা পাথরের নাম। পাথর তেমন একটা নাই বললেই চলে, এখন একদমই শেষ করে ফেলছে। এখন শুধু বালি, উপরে শুধু বালিটা আছে আর পানি আছে। মাত্র 3 মাস বা 4 মাসের মধ্যে আর একটা পাথরও থাকবে না ওখানে, সব পাথর চলে যাবে। যেভাবে পাথর তুলছে, পর্যটক নিয়ে আমরা যে যাওয়া হওয়ার পথে কিভাবে যাইমু আর কিভাবে আইমু, এই জিনিসটা নিয়ে আমরা প্রতিনিয়ত ভয় কাজ করে ভিতরে। পাথর খেকুদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অবাধে লুটপাট চলছে বলে অভিযোগ পরিবেশ কর্মীদের। সম্পূর্ণটাই কিন্তু বলবো যে প্রশাসন, যারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না, কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি, কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না। বা এই সাদা পাথরকে বা পাথর কোয়ারিকে সংরক্ষণ করার জন্য যেটা করার দরকার, এটা আসলে হচ্ছেই না। জেলা প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান চালান তারা, তবে জনবল সংকট আর নানা সীমাবদ্ধতায় ঠেকানো যাচ্ছে না লুটপাট। নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি, আমাদের কার্যক্রম চলমান আছে। একই সাথে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। পরিবেশের পাশাপাশি স্থানীয়দের জীবিকার স্বার্থে দ্রুত সাদা পাথর রক্ষার দাবি স্থানীয়দের। গুলজার আহমেদ, এখন, সিলেট। খুলনায় বেড়েছে নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, আদা, রসুন ও ডাল সহ দাম বেড়েছে নিত্যপণ্যের। এদিকে সাতক্ষীরায় বেড়েছে সবজির দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছে তরিকুল ইসলাম এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। শুরুতেই তরিকুল, আপনার কাছ থেকে খুলনার পরিস্থিতি জানতে চাই। হুট করেই বাজারে কেন সব নিত্যপণ্যের দামই একটু বাড়তি? আসলে হুট করে বাড়ার কারণ কি? বর্ষার মৌসুম তো শেষের দিকে, কি বলছেন বিক্রেতারা? আসলে দুটো কারণে বাজারটা বিভিন্ন সময় দাম বাড়ে কমে বলে এটা আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। খুলনার বাজারে হঠাৎ করে কয়েকটি পণ্যের দাম বেড়েছে। এটি মূলত আমদানি নির্ভর কিছু পণ্য রয়েছে, সেই পণ্যগুলোর দাম বৃদ্ধি পায় হঠাৎ করেই। আর আবহাওয়ার সাথে সঙ্গতি রেখে, বিশেষ করে বর্ষা মৌসুমের কারণে এখানে কিন্তু বিভিন্ন পণ্যের দাম সারা দেশেই বাড়ে অথবা কমে যায়। তো আমরা যে বিষয়টি খুলনার নিউ মার্কেট যে বাজার রয়েছে এই এলাকায় এসে যেটি দেখেছি, যে এখানে ডালের দাম যেটি দেখতে পাচ্ছেন, এটা এখানে 5 টাকা বা 7 টাকা বা 10 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া কিন্তু তেলের দাম যে পূর্বের দাম রয়েছে 188 টাকা যে লিটার, সেটি কিন্তু এখনও 188 টাকায় রয়েছে। এছাড়া অন্যান্য যে পণ্যের দামগুলো রয়েছে তার মধ্যে পেঁয়াজ 5 টাকা করে কেজিতে বেড়েছে গত এক সপ্তাহের ব্যবধানে। এছাড়া আমরা যেটি দেখেছি যে রসুনের দাম স্থিতিশীল রয়েছে, সেটি কিন্তু দাম বাড়েনি। গরম মশলার দাম সেটিও স্থিতিশীল রয়েছে, যদিও গত 1 মাস আগে এই পণ্যগুলোর দাম, ভোগ্য পণ্যের দামগুলো কিন্তু বেড়ে রয়েছে। আদার দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, এটিও বর্ষা মৌসুমের কারণে বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছেন। 30 থেকে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রেতারা কিন্তু খুব বেশি এই পণ্যের প্রভাবে তারা অনেক কিছুই
তাদের নিত্য প্রয়োজনীয় যে তালিকা রয়েছে তার থেকে বাদ দিতে বাধ্য হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে যে আয়ের সাথে যে ব্যয়ের সঙ্গতি সেটা থাকছে না, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নানা পণ্য সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। তারা ক্রেতাদের দিকে কখন ক্রেতারা আসবেন এবং ক্রেতারা এখান থেকে কেনাকাটা করবেন। তো সেই হিসাবে আমরা ব্যবসায়ীদের সাথে যেটি কথা বলেছি যে ব্যবসায়ীরা বলছেন যে নিত্যপণ্যের বাজার যে কয়েকটি কারণে বৃদ্ধি পায় তার মধ্যে বাজার মনিটরিং ব্যবস্থা বা এই সিন্ডিকেট প্রথা এটি যেটি অদৃশ্যভাবেই চালু রয়েছে, যেহেতু পাইকারি জায়গা থেকে তারা যেখান থেকে কিনে আনে এই পণ্যগুলো সেগুলোর দাম এমনি তারা সিন্ডিকেট করেই বৃদ্ধি করে, যার কারণে সেটি ভোক্তা পর্যায়ে যেটি পড়ে। তো এখানে ভোক্তারাও কিন্তু তারাও হিমশিম খাচ্ছে, এবং এখানে খুচরা পর্যায়ে যারা বিক্রি করছেন তারাও কিন্তু বলছেন যে পাইকারি যারা যেখান থেকে তারা কিনে আনেন বা আমদানি যারা করেন তারা কিন্তু তাদের কারণেই মূলত এখানে বাজারের দাম ওঠানামা করতে থাকে। তো সব মিলিয়ে এই ছিল গালিব আমার কাছে খুলনার নিউ মার্কেট বাজার থেকে এখানকার নিত্যপণ্যের যে দাম এবং এখানে কয়েকটি পণ্যের দাম যে বৃদ্ধি পেয়েছে তার সর্বশেষ। এবার একটু সাতক্ষীরা থেকে সবজির দরদাম জানতে চাই, সেখানে আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, সবজির দাম কয়েকদিন থেকেই বাড়তি দেখতে পাচ্ছি। সবজির এই গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কতটুকু কোন কোন সবজির দাম কেমন বৃদ্ধি পেল, আর সরবরাহ কেমন দেখছেন বাজারে? গালিব, গত কয়েকদিন আগে সাতক্ষীরাতে টানা যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের কারণে অধিকাংশ যে সবজির ক্ষেত সেগুলো নষ্ট হয়েছে এমন একটি দাবি করে আসলে বাজারে সব ধরনের সবজির দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এখানে যে সমস্ত সবজি গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে 30 টাকা থেকে 35 টাকা বিক্রি হতো সেগুলো এখন 60 টাকা 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর মধ্যে বরবটি যেটি গত এক সপ্তাহ 2 সপ্তাহ আগে বিক্রি হতো 40 টাকা কেজিতে, সেটি এখন বেড়ে সেটি 60 টাকা থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সাথে টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। লাউ সহ অন্যান্য যে সমস্ত সবজির দাম সেগুলো কিছুটা সহনশীল থাকলেও, বিশেষ করে লাউ এবং পেঁপের দাম কিছুটা কম থাকলেও ওল কিন্তু কেজিতে দাম বেড়েছে 30 টাকা থেকে 35 টাকা পর্যন্ত। এছাড়া অন্যান্য সবজির মধ্যে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি এখানে সবজির পরিমাণও কিন্তু বেশ কম। কলা, পেঁপে, পটল এই ধরনের সবজিগুলো বাজারে বেশি আসছে। পটল এখানে বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 70 টাকা কেজিতে, যেটি এক সপ্তাহ 2 সপ্তাহ আগেও কিন্তু 40 টাকা থেকে 45 টাকা ছিল। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মূলত বৃষ্টির কারণে এখানকার যে সবজির ক্ষেত এবং ঘেরের আইলে কিন্তু প্রচুর পরিমাণ সবজি চাষ হয়, সেই সবজিগুলো নষ্ট হয়েছে, সবজির ক্ষেত নষ্ট হয়েছে। নতুন করে আবার চাষিরা সবজির চারা রোপণ করছেন, সেই সবজি আসলে তখন দাম কিছুটা কমতে পারে। মূলত ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই সমস্ত সবজি চলে যাচ্ছে, যে কারণে বাজারে এখানকার স্থানীয় যে বাজারগুলো রয়েছে এখানে সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে। যদিও উৎপাদক যারা রয়েছেন, যারা যে সমস্ত কৃষক পর্যায়ে তারা উৎপাদন করছে, তারা বলছেন যে এখন তাদের উৎপাদন মৌসুম চলছে এবং এই উৎপাদন মৌসুমে তারা প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করছেন। যদিও কিছুদিন আগে বৃষ্টিতে কিছু পরিমাণ সবজি নষ্ট হয়েছিল, সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। কিন্তু ঢাকা সহ দেশের অন্যান্য জায়গার যে সমস্ত পাইকারি বাজার রয়েছে সেখানে সবজির চাহিদা বেশি থাকার কারণে মূলত স্থানীয় বাজারে সবজির সরবরাহ কমার কারণেই মূলত এখানে সবজিতে কেজি প্রতি 30 টাকা থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে দাম বেড়েছে বলে আমাদের কাছে জানিয়েছেন তারা। তো এই ছিল সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে সবজি বাজারের সবশেষ তথ্য। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ধুঁকছে চিকিৎসক সংকটে। ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী সামলাতে হচ্ছে মাত্র 12 জন চিকিৎসক দিয়ে। জায়গার স্বল্পতায় বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে বিভিন্ন রোগীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন লুৎফর রহমান, সরাসরি যুক্ত হয়েছেন তার সঙ্গে। লুৎফর, সংকট মোকাবেলায় কোনো পদক্ষেপ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? গালিব, বলে রাখি যে স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেল, পঞ্চগড় যে আধুনিক সদর হাসপাতাল সহ যে স্বাস্থ্যসেবার চিত্র সেটি কিন্তু একেবারেই বদলেনি, এবং এই স্বাস্থ্য খাতের যে বৈষম্য সেটিও দূর হয়নি। আমি রয়েছি এই মুহূর্তে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। এই হাসপাতালটি 100 শয্যার হাসপাতাল, কিন্তু এই মুহূর্তে এই হাসপাতালে ভর্তি রয়েছে 284 জন রোগী, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। আমরা দেখেছি যে এক শয্যার 2 গুণ 3 গুণ রোগী ভর্তি থাকায় তাদেরকে কিন্তু মেঝে বারান্দা সহ বিভিন্ন স্থানে জায়গা করে তাদেরকে কিন্তু চিকিৎসা সেবা নিতে হচ্ছে, এবং খুব কষ্টের সাথে তারা এই চিকিৎসা সেবাটি নিচ্ছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি এই হাসপাতালে চিকিৎসকের পদের সংখ্যা রয়েছে 37টি, তার মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 12 জন। বিরাট অঙ্কের এই স্বল্প সংখ্যক
চিকিৎসককে কিন্তু বিরাট অঙ্কের রোগী সামাল দিতে হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক নেই বললেই চলে। এবং আমরা দেখেছি যে জরুরি রোগী নিয়ে আসলে এখান থেকে তাদেরকে রেফার করে দেওয়া হয় রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায়, এবং রাত দুপুরে তাদেরকে রোগী নিয়ে ছুটতে হয় এবং পথে কিন্তু অনেক রোগী কিন্তু মারা যাচ্ছে। তার চেয়ে বড় আরেকটি সংকট তৈরি হচ্ছে, সেটি হলো যে দূর দূরান্তে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসার পেছনে যতটা না খরচ হচ্ছে তার চেয়ে বেশি খরচ হচ্ছে পথ খরচ। এবং এই হাসপাতালে যে বহির্বিভাগ রয়েছে সেখানেও আমরা দেখেছি যে প্রতিনিয়ত রোগী চিকিৎসা নিচ্ছেন প্রায় 1200 থেকে 1400। সেখানেও আমরা দেখেছি যে চিকিৎসক না থাকার কারণে এখানে ফার্মাসিস্ট বা স্যাকমোরা কিন্তু চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং এই হাসপাতালকে 250 শয্যায় উন্নীতকরণের যে কাজ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং বহুতল ভবন প্রায় 57 কোটি টাকার ব্যয়ে 11 তলার একটি বহুতল ভবন নির্মিত হয়েছে। শুধুমাত্র প্রয়োজনীয় জনবল এবং জিনিসপত্রের অভাবে কিন্তু এই চিকিৎসা সেবাটা নতুন ভবনে স্থানান্তর করা যাচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং এই আমার ঠিক ডানেই একটি ভবন রয়েছে, এই ভবনটিকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তারপরেও কিন্তু ঝুঁকি নিয়েই, জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এখানে রোগীরা চিকিৎসা নিচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে তারা খুব দুর্ভোগের সাথে এখানে চিকিৎসা সেবা নিতে তারা বাধ্য হচ্ছেন। এবং এই প্রান্তিক একটি জেলা, এই সীমান্ত জেলার প্রায় 14 লাখ মানুষকে দুর্ভোগের সাথে এই চিকিৎসা সেবা নিতে হচ্ছে। শুধু এই হাসপাতাল নয়, পঞ্চগড়ের যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু চরম চিকিৎসক সংকট রয়েছে। তো গালিব, এই ছিল আমার কাছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে চিকিৎসা সেবার সার্বিক চিত্র। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় গণহত্যা ও অনাহারে ধুঁকতে থাকা মানুষের দৃশ্য তুলে ধরায় প্রাণ দিতে হলো আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ সহ 5 কর্মীর। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। হত্যার দায় স্বীকার করে ইসরায়েল বলছে হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন আনাস। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে গাজা শহর দখলে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তবে সাফাই গেলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। জীবনের ঝুঁকি নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের খবর তুলে ধরাই কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক আনাস আল শরীফ সহ আল জাজিরার 5 কর্মীর। আল শিফা হাসপাতালের পাশে তাঁবুতে হামলা চালিয়ে তাদের হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে সাংবাদিকদের উপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা হিসেবে আখ্যা দিয়েছে আল জাজিরা। ঘটনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনে থাকা জাতিসংঘ মিশন বলছে, গণহত্যা ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের দৃশ্য তুলে ধরার জন্যই এই হত্যাকাণ্ড। সাংবাদিক হত্যায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন দেশের জাতীয় প্রেস ক্লাব। নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। অথচ ইসরায়েল দাবি করছে আনাস আল শরীফ হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন। এদিকে ত্রাণ আনতে যাওয়া ক্ষুধার্ত গাজাবাসীদেরও প্রতিদিন হত্যা করছে ইসরায়েল। এতে করে চরম পর্যায়ে পৌঁছেছে মানবিক সংকট। সীমান্ত বন্ধ থাকায় বিমান থেকে ফেলা হচ্ছে ত্রাণ। এমন মানবিক বিপর্যয়ের মধ্যে দ্রুত ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পেতে চান ফিলিস্তিনিরা। الوضع صعب جوا، في شهداء، في اصابات، احنا بدنا تكون لقمتنا ممنه حتى تصل لاصحابها، نحن تعبنا. يصير طخ كثير علينا واصابات وموت وشهداء ودنيا وما فيش شيء تتخبى وراه اصلا. এর মধ্যেও গাজা উপত্যকা দখলের পরিকল্পনাই দ্রুত যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করলেন নেতানিয়াহু। Israel's security cabinet instructed the IDF to dismantle the 2 remaining Hamas strongholds in Gaza City and the central camps. Contrary to false claims, this is the best way to end the war and the best way to end it speedily. রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ইসরায়েলি আগ্রাসন ও গাজা দখলে সাম্প্রতিক পরিকল্পনার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এমনকি গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। 必须坚决反对占领加沙的企图。近日，以色列安全内阁批准接管加沙计划，中方对此表示严重关切。In Gaza, children and babies are suffering from starvation. Hundreds of civilians have been killed trying to access basic food supplies. This inhumanity cannot be justified. We have a clear message for Israel. Urgently and permanently lift all restrictions on aid delivery. জরুরি অধিবেশনে ইসরায়েলের হয়ে সাফাই গাইলেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি
ডরথি শিয়া বলেন, ইসরায়েলকে নিয়ে নিন্দা ও মিথ্যাচারের মাধ্যমে হামাসকে উৎসাহিত করার কারণেই সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেছে। The government of Israel did not make its decision to advance its military campaign in a vacuum, but after months of Hamas's intransigence. Hamas refuses to accept a ceasefire and continues to torture the hostages. গাজায় 670 দিনেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণহানি ৬১,৪০০ ছাড়িয়েছে। অনাহার অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে, যার মধ্যে শতাধিকই শিশু। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বাণিজ্যের শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনা রেহানার প্লট জালিয়াতির ৩ মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। চানখারপুলের আনাজ সহ ৬ হত্যা মামলায় ৪ আসামি ট্রাইব্যুনালে। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জনশক্তি ও বিনিয়োগে নজর সরকারের। রোহিঙ্গা প্রত্যাবাসনেও আলোচনার সম্ভাবনা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নেই মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। পরিকল্পনার কথা বলেই দায় সারছে সিটি কর্পোরেশন। পাথর লুটেরাদের দৌরাত্মে মরুভূমিতে পরিণত সিলেটের সাদা পাথর প্রভাবশালী হওয়ায় ধরা ছোঁয়ার বাইরে জড়িতরা হুমকিতে পর্যটন। এবং গাজায় তাঁবুতে হামলা চালিয়ে আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যা। দায় স্বীকার ইসরায়েলি বাহিনীর, জাতিসংঘের নিন্দা। এছাড়া এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।